ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন। 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত। সংস্কার বিষয়ে সংসদে ফয়সালা হবে, জানালেন মন্ত্রীরা। আগামীকালের মধ্যে সংসদে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাত সহ 11 দলের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ ভোক্তাদের। 5 বছরের মধ্যে জ্বালানি খাতকে শতভাগ স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা প্রতিমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান জানান, ভোটের কালি মুছে যাবার আগেই সব নির্বাচনী প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরতদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিনের পাশাপাশি খাদেম, পুরোহিত, সেবায়ত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সম্মানী প্রদান করা হবে। প্রতিটি মসজিদে মাসিক ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মসজিদের ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের জন্য 8,000 টাকা দেওয়া হবে, যা থেকে পুরোহিত 5,000 টাকা ও সেবায়ত 3,000 টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য 8,000 টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে বিহার অধ্যক্ষ 5,000 এবং উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। এছাড়া প্রতিটি গির্জার জন্য 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে সবাই মিলে ভালো থাকার কথা জানান প্রধানমন্ত্রী। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। যে দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি নিয়েও কথা বলেন সরকার প্রধান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। কেউ যেন বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী সবাই মিলে ভালো থাকার কথা জানান প্রধানমন্ত্রী। সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কথাও জানান তারেক রহমান। পুরোহিত সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। 30 এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে ঈদের আগে 15ই মার্চ শেষ অধিবেশন বসছে। এরপর 29শে মার্চ থেকে পুনরায় সংসদের অধিবেশন শুরু হবে। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ কমিটির সদস্যরা এতে অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন বিষয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া 133টি অধ্যাদেশের বিষয়ে আলাদা কমিটির কার্যক্রমও এই অধিবেশনেই শেষ হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ।
আগামীকালের মধ্যে সংসদে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামাত সহ 11 দল। জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের লিয়াজু কমিটির জরুরি বৈঠক শেষে জোটের এ সিদ্ধান্তের কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। স্বৈরাচারের দোসরকে সংসদে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি, অভিযোগ এই জামাত নেতার। তিনি আরো বলেন, নিজেদের দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সিটি নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। রেশনিং পদ্ধতিতে তেল বিপণিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। মেজবা রহমানের রিপোর্ট। শনিবার ঢাকার বিভিন্ন প্রান্তে বাইক প্রতি 2 লিটার, রাইড শেয়ারিং পাস, প্রাইভেট কারে 10, মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকে পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাপক নয় বলে অভিযোগ ভোক্তাদের। তেল নেওয়ার জন্য গেছিলাম, ভিতরে এত সিরিয়াল, আমি ভয় আসিয়ে পড়ছি। আলটিমেটলি ওয়ার্কিং আওয়ার তো ওয়েস্ট হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তার কারণ হচ্ছে আমার প্রপারলি যে জায়গায় থাকার কথা আমি তো যেতে পারতেছি না। এখন তো সব জায়গায় সংকট চলতেছে, সংকটে তো সবাইকে আসলে মিতব্যয়ী হইতে হবে। প্রাইভেট কার চালকদের অভিযোগ, ঈদ যাত্রায় এত স্বল্প তেলে রীতিমতো ভোগান্তিতে আছেন তারা। এর পেছনে পাম্প কর্মকর্তাদের সিন্ডিকেটের অভিযোগও তাদের। তেলের কারণে এক ড্রাইভার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতে পারে না, কিভাবে গাড়ি চালাবে? এরা তো অ্যাক্সিডেন্ট করবে রাস্তায়। আমাদের প্রত্যেকটা গাড়িতে 40 লিটার তেল ফুল দিয়ে যাক, মানুষ তো বাড়ি যাবে, ঈদ করবে না? সবার তো ফ্যামিলি নিয়ে ঈদ করার শখ আছে না। তেলের কোনো সংকট নাই, তেল ভরপুর আছে, কিন্তু এরা চুরির জন্য এগুলো করতেছে। গতদিন আসছিলাম, আপনার 10 লিটার দিছে, এর বেশি দেয় নাই। দেখা গেল আপনার এখান থেকে উত্তরা গেলেই তো মনে করেন আসতে যেতে যে জ্যাম, রাস্তাঘাটে যে অবস্থা, 5 লিটার এখানেই চলে যায়। তবে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও ভোক্তাদের বিরুদ্ধে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। ভিড়টা আছে, তবে মানুষের মধ্যে যে প্যানিক ভাবটা ছিল সেটা ওই গত পরশুদিন যে সার্কুলারটা হইলো 5 লিটার তেল দেওয়ার পর থেকে বাইকারদের মধ্যে অনেকটা রিল্যাক্স ভাব চলে আসছে। আর গাড়ির ক্ষেত্রে বলবো ওনারাও তেল পাচ্ছে, আমাদের এখানে এই পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এদিকে ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল মিলছে না বলে দাবি পাম্প কর্মকর্তাদের। রেশনিং সিস্টেম করে রাখছে, দিতে আমাদেরকে দিতেছে না। আমাদের পে অর্ডারও দেওয়া আছে তাদের কাছে, বা আমাদের ট্যাঙ্ক লরির কাছে দেওয়া আছে, কিন্তু দিতেছে না। ঈদকে সহজ করতে রেশনিংয়ের বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের দাবি ভোক্তা ও পাম্প মালিকদের। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশের আমদানি নির্ভর জ্বালানি খাতকে আগামী 5 বছরের মধ্যে 100% স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করা হবে। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপের আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের উদ্বোধন শেষে একথা জানান তিনি। অনিন্দ্য ইসলাম বলেন, আমদানি নির্ভর জ্বালানি খাতকে প্রাকৃতিকভাবে স্বনির্ভর করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে পুরো বিশ্বে যখন জ্বালানি সংকট, তখন মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপের এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া অনেক বড় স্বস্তির খবর। এই কূপ থেকে 10 বছর পর্যন্ত প্রতিদিন 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মাধ্যমে সরকারের 6,000 কোটি টাকা সাশ্রয় হবে। গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের পর 180 দিনের মধ্যে 82 ঘনফুট গ্যাস উৎপাদনের যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন সম্ভব বলে জানান প্রতিমন্ত্রী। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করার কথাও জানান তিনি। আমদানি নির্ভর জ্বালানি খাতকে বর্তমানের গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার স্বয়ংসম্পূর্ণ করতে চায়। অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের জমিনের নিচে আমাদের যে সম্পদ দিয়েছেন, আমাদের বাংলাদেশি প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীদের মেধা এবং যোগ্যতা এবং দক্ষতার
যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনের মতো বাড়ি ফিরছে মানুষ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে ঢাকা ছাড়ছেন তারা। ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যাত্রীদের ঘরে ফেরা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার। কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। আরিফিন শানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভোর থেকেই ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। পরিবার পরিজন, আত্মীয় স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চান তারা, তাই নারীর টানে এই যাত্রা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 10 দিন পূর্বে টিকিট কেটে এই যাত্রায় অংশ নিয়েছেন যাত্রীরা। জীবিকার প্রয়োজনে কর্তাদের ঢাকা থাকতে হলেও অন্য সদস্যদের ঘরমুখ যাত্রায় এগিয়ে দিতে যান তারা। এখনো ছুটি নিন, আমার পরিবারকে আমি দিতে আসছি, মূলত পরিবারের সবাই যাবে, আমি আরো 2 দিন পরে সরাসরি যাবো আর কি। বাড়ি ঈদের উপলক্ষে যাচ্ছি, তারপরে একটু পারিবারিকভাবে একটু কাজ ছিল, এই জন্য আগে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। কলেজ তো আর আগেই বন্ধ দিয়ে দিছে, এখন কোচিং প্রাইভেট বন্ধ দিয়েছে, তাই সবারই তো ইচ্ছা যে গ্রামের বাড়িতে আগে যাবে, মা বাবার কাছে থাকবে, সো এই কারণে যাচ্ছি। আগে চলে যাচ্ছে, কারণ ভিড় হতে পারে, এই জন্য এর আশা আগে চলে যাচ্ছে আর কি। ঈদযাত্রায় ভিড় বেড়েছে রাজধানীর কমলাপুর স্টেশনেও, তবে কিছু ট্রেন নির্দিষ্ট সময়ের পরে ছাড়তে দেখা গিয়েছে। একটু হতাশ, আজকে ট্রেন 7:40 আমাদের, কিন্তু এখন 7:20 বাজে, এখনও ট্রেন আসা নাই। তো সরকারের কাছে অনুরোধ থাকবে ট্রেন শিডিউলগুলো যেন ঠিক থাকে। ভালোই বিলম্ব হয়েছে। 45-এর ট্রেন 8:04 বাজে এখনও ছাড়ে নাই, আর সুন্দরবন এক্সপ্রেস 8টার ট্রেন যেটা ছেড়ে দিয়েছে মেবি। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এখন পর্যন্ত ঈদযাত্রার কোনো সমস্যা হচ্ছে না, সরকার কঠোরভাবে সবকিছু মনিটর করছে। যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে, এবং সেটাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভাড়া বাড়ানো না হয়, অগ্রিম টিকিট যাতে ফেরত দেওয়া না হয়, সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। আমি যতটুকু সর্বশেষ জেনেছি সেটা কার্যকর হচ্ছে এবং কার্যকর আছে। ভাড়া এখনো পর্যন্ত বাড়েনি, বাড়ার সুযোগও নেই। যাত্রীদের ঘরে ফেরা সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। একই সাথে বিনা টিকিটে ভ্রমণ রোধে চালানো হচ্ছে ডাবল চেকিং। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শেষ সময়ের কেনাকাটায় মুখর চট্টগ্রামের ঈদ বাজার। বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশীয় কাপড়ের পাশাপাশি চাহিদার শীর্ষে আছে ভারত ও পাকিস্তানের কাপড়, তবে দামটা একটু বেশি বলে অভিযোগ অনেক ক্রেতার। যদিও বিক্রেতারা বলছেন দাম এবার নাগালের মধ্যেই আছে। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বন্দরনগরী চট্টগ্রামে শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। ফুটপাত থেকে শীতাতপ নিয়ন্ত্রিত বিপণী বিতান, ক্রেতাদের ভিড় সবখানেই। উৎসবমুখর পরিবেশে কেনাকাটা সারছেন সবাই। মহানগরীর বড় বিপণী কেন্দ্র টেরি বাজার, মিমি সুপার, সেন্ট্রাল প্লাজা, কোহিনুর সিটি, নিউ মার্কেট সহ সবখানেই রমরমা বেচাকেনা। শাড়ি, 3 পিসের সাথে মিলিয়ে জুতা কিনছেন নারীরা। বাবা মার সাথে ঘুরে পছন্দের কাপড় কিনতে পেরে খুশি কোমলমতি শিশুরাও। ছেলেদের পছন্দের তালিকায় আছে পাঞ্জাবি, শার্ট আর স্যান্ডেল। শুধু বিপণী কেন্দ্রগুলোই নয়, জমজমাট ব্যবসা করছেন সড়ক আর ফুটপাতের পাশের দোকানিরাও। কসমেটিক্স, কাপড়, 3 পিস, পাঞ্জাবি, ছোটদের জন্য অনেক কিছুই কিনেছি। 2 বাচ্চাদের ড্রেস কিনছি এখান থেকে। হ্যাঁ, প্রাইস ভালোই ছিল, আর আমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও দেওয়া হয়েছে। একটা লেহেঙ্গা কিনছি, আরও জুতা কিনবো, আর অনেক কসমেটিক্স, চেন এগুলো কিনবো। বাজারে এবার দেশীয় কাপড়ের চাহিদা বেশি বলে জানান ব্যবসায়ীরা, যদিও শেষ সময়ে ভিড় দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তানি কাপড়ের দোকানগুলোতে। কালেকশনের মধ্যে সব ধরনের কাস্টমার আমাদের স্যাটিসফাইড হয়ে কাপড় নিতে পারছে। বাচ্চা হলো 2000 থেকে শুরু, আপনার 7 পর্যন্ত, আর বড়দের হলে 5 থেকে শুরু, 10-11 পর্যন্ত। আমাদের এখানে সবসময় রিজনেবল প্রাইস থাকে। আমরা দীর্ঘ 9-10 বছর এখানে বিজনেস করতেছি। ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় কাজ করছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। মার্কেট ও সড়কের নিরাপত্তা নিয়ে সন্তোষ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। প্রথম রমজান থেকে আমাদের এখানে মহিলা পুলিশ এবং পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে নিরাপত্তা নিশ্চিত করেছে, এবং এই যে ডিসি ট্রাফিক সাহেব, পুলিশ কমিশনারের নির্দেশে আমাদের এখানে যানজটের জন্য ট্রাক, আমাদের 4 ট্রাক আমাদের টেরিবাজার উপর দিয়ে যেত, সেগুলা মেরিন্ডা ব্লক এবং আমানসার মাজার হয়ে এখানে যাচ্ছে। শেষ দিকে ব্যস্ততা বেড়েছে টেইলারিং শপগুলোতেও। চাহিদা পূরণে রাত দিন খাটছেন টেইলার মাস্টাররা।
এবারের ঈদে বন্দর নগরীতে ৩,০০০ কোটি টাকার বেশি বেচাকেনা হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঈদ উৎসবকে ঘিরে বাহারি পোশাকের পাশাপাশি জুতা কেনার প্রতিযোগিতাও চলে, আর তাই ক্রেতাদের চাহিদা মাথায় রেখে জুতা তৈরির কারখানাগুলোতে শ্রমিক, মালিক আর বাজারে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাঝে ধুম লেগে যায় জুতা তৈরি, বিক্রি আর বাজারজাতের। বিস্তারিত ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো রিপোর্টে। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটছে ভৈরবের জুতা শিল্পীদের। সনাতন পদ্ধতির পাশাপাশি এ শিল্পে সংযোজন হয়েছে আধুনিক অটোমেশন, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য হাজার হাজার জুতা। দেশের অন্যতম বৃহৎ পাদুকা শিল্পের বাজার ভৈরবেই 40টির মতো পিওর ফুটওয়্যার কারখানা সহ ছোট বড় ৫-৬ হাজার কারখানা রয়েছে, যেখানে কাজ করছে লক্ষাধিক পাদুকা শিল্পী। ঈদকে কেন্দ্র করে কর্মমুখর জুতা তৈরির কারখানাগুলো আধুনিক অটোমেশন স্থাপন করায় এই শিল্পে এসেছে ব্যাপক পরিবর্তন। কম খরচে তৈরি হচ্ছে রকমারি সব জুতা। প্রতিটি কারখানায় বিরতিহীনভাবে চলছে নানান রং, সাইজ ও ডিজাইনের জুতা তৈরির কাজ। এখানকার উৎপাদিত জুতা খুবই উন্নত মানের এবং দামে সস্তা বলে দেশব্যাপী ব্যাপক চাহিদা। ব্যবসায়ীরাও বিভিন্ন রকমের মডেল তৈরি করছে এবং এসব মডেলগুলি আশা করি যে খুচরা বাজারে খুব পরিমাণ সেল হবে। মেশিনের মালগুলো তো ভালো কম্পিটিশনের, তো এখানে ভালো রেটে মাল পাওয়া যায় এখানে। রমজান মাসে আমাদের ব্যস্ততা ওই জায়গায় অনেক, কারণ বিভিন্ন জেলার থেকে এই কাস্টমার চলে আসে, আমরা বেশি আর কি ভালোই বেশি। ভৈরব পাদুকা শিল্পের উদ্যোক্তারা জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে এই কারখানাগুলোয়। প্রশিক্ষণ আর সহজ শর্তে ঋণ পেলে দেশের চাহিদা মিটিয়ে এখানকার জুতা বিদেশেও রপ্তানি করা সম্ভব। তবে সারা বিশ্বের কাছে এই ভৈরব ক্লাস্টারটা একটা সময় এক্সপোর্টের একটা ভালো অবস্থান তৈরি করবে, যদি এই সেক্টরটাকে সরকারের প্রতিনিধি যারা আছে তারা যদি বিশেষ নজর দেয়। দক্ষ ট্রেনারের মাধ্যমে ট্রেনিং দেয়া দক্ষ শ্রমিক তৈরি হবে, আর এই দক্ষ শ্রমিকের মাধ্যমে আমরা ভালো জুতা ইন্ডিয়া, চায়নার সাথে পাল্লা দেয়া ভালো জুতা তৈরি করে দেশের বাইরে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ, এবং সরকারও লাভবান হবে, আমাদের এলাকাতে কর্মসংস্থান বাড়বে। ভৈরবের কারখানাগুলোয় তৈরি জুতার মান বাড়ানো গেলে খুব সহজেই তা বিদেশ রপ্তানি করা যাবে, আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনসাধারণকে সচেতন করতে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিনভর বিভিন্ন হাসপাতাল চত্বর, খাল, ময়লার ভাগার, এমনকি বাড়ির আঙিনাতেও চলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালানো হয়। উদ্বোধন করেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। জানান, বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে জনসচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে। নগরীর টাউন হল এলাকায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ। জামালপুরে সদর উপজেলা প্রশাসন ও পৌরসভা পৃথকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে। উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। পঞ্চগড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। দিনভর চলে খাল ও নর্দমা পরিষ্কার। ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে খালের বর্জ্য অপসারণ ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। শহরের হেলিপ্যাড ও মার্কাজ মসজিদ সংলগ্ন খালের বর্জ্য অপসারণ করা হয়। কিশোরগঞ্জেও বিশেষ অভিযান হয়েছে। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাঝারুল ইসলাম। রাজশাহীর পবায় বায়া ব্রিজ সংলগ্ন গঙ্গাপাড়া খালে পরিষ্কার পরিচ্ছন্নতা চালানো হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে পাবনায়। উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর শাহেদ মোস্তফা। নাটোরে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন।
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং বগুড়া পৌরসভার সহযোগিতায় বিভিন্ন স্থানে চলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় শোভাযাত্রা। ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাগেরহাটেও সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হয়েছে। উপস্থিত ছিলেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। গাইবান্ধায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। হয়েছে আলোচনা সভা ও র্যালিও। ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে হয় অভিযান। জয়পুরহাট পৌরসভা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক উত্তম কুমার রায়। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন। 20 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত, সংস্কার বিষয়ে সংসদে ফয়সালা হবে, জানালেন মন্ত্রীরা। আগামীকালের মধ্যে সংসদে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাত সহ 11 দলের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ ভোক্তাদের। 5 বছরের মধ্যে জ্বালানি খাতকে শতভাগ স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।